জঙ্গলের ভেতর এমন এক ভয়ানক জাতি যারা মানুষের বুক ছিঁড়ে জীবন্ত হৃৎপিণ্ড বের করে নিচ্ছে দেবতার উদ্দেশ্যে। চারপাশে হাজার হাজার মানুষ সেই দৃশ্য দেখে আনন্দে চিৎকার করছে, আর যাকে বলি দেওয়া হচ্ছে সে শুধু মনে মনে ভাবছে তার গর্ভবতী স্ত্রী আর ছেলেটার কথা, যারা এখনো এক অন্ধকার কুয়োর ভেতরে তার ফেরার অপেক্ষায় বসে আছে। এরপর এমন কিছু ঘটে যা আপনাদের কল্পনাকেও হার মানাবে। আজ পর্যন্ত আমি যত মুভি দেখেছি, এটা আমার দেখা বেস্ট জঙ্গল সার্ভাইভাল মুভি। তো চলুন দেখে আসি সাসপেন্স, থ্রিল আর টানটান উত্তেজনায় ভরা আজকের মুভি অ্যাপোক্যালিপ্টো। সময়টা আনুমানিক 1511 সাল। মধ্য আমেরিকার ইউকাতান অঞ্চলের এক ঘন গহীন জঙ্গলের মাঝে বাস করত এক শান্তিপ্রিয় ছোট গোত্র। এই গোত্রের প্রধান ছিল ফ্লিন্ট স্কাই। সে তার ছেলে জাগুয়ার পাও আর তাদের স্বাস্থ্যবান সরল মনের বন্ধু ব্ল্যান্টেড এবং আরো 3 জন সঙ্গীকে নিয়ে জঙ্গলে একটা বুনো শূকর শিকার করার জন্য বেরিয়েছিল। জঙ্গলের সরু পথ ধরে তারা সেই জানোয়ারটাকে একটি নির্দিষ্ট জায়গায় তাড়া করে নিয়ে যাচ্ছিল। সেখানে আগে থেকেই তারা একটা ফাঁদ পেতে রেখেছিল। আসলে এই জঙ্গলের নানান জায়গায় অনেক ধরনের ভয়ানক ফাঁদ পাতা আছে, আর এই ফাঁদগুলো কোথায় কোথায় রাখা আছে সেটা শুধু এই আদিবাসীরাই জানে। তারা শূকরটাকে শিকার করে সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিল। হঠাৎ তখনই তারা সেখানে কিছু একটা উপস্থিতি বুঝতে পারে, তাই তারা সবাই চুপচাপ দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে। তখনই জাগুয়ার চিৎকার করে বলে ওঠে, এখানে যেই আছো বাইরে বেরিয়ে আসো। কয়েকবার বলার পরেই ঝোপের আড়াল থেকে অচেনা এক গোত্রের 6-7 জন মানুষ বেরিয়ে আসে, যারা দেখতে তাদের মতোই ছিল। জাগুয়ার আর তার সঙ্গীরা প্রায় তাদের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু ফ্লিন্ট স্কাই হাত তুলে সবাইকে থামিয়ে দেন। তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি এই জঙ্গলের রক্ষক। আমার আগে আমার বাবা ছিলেন, আর আমার পরে আমার ছেলে এই দায়িত্ব নেবে। তোমরা বলো তোমরা এখানে কি চাও? তখন তারা রশিতে বাঁধা কয়েকটা বড় মাছ তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, একটি ভয়ানক আদিবাসীর দল তাদের পুরো গোত্রের বহু মানুষকে মেরে ফেলেছে। আমাদের গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমরা নতুন কোনো জায়গায় বসতি করার খোঁজ করছি, তাই আমরা শুধু তোমাদের এই জঙ্গল দিয়ে পার হতে চাই। এসব শুনে ফ্লিন্ট স্কাই আর জাগুয়ার বুঝতে পারে এদের থেকে কোনো বিপদ নেই। জাগুয়ারও তাদের কিছু মাংস দিয়ে দেয়। ফ্লিন্ট স্কাই সম্মানের সাথে বলেন, তোমরা নির্ভয়ে এই জঙ্গল দিয়ে যেতে পারো। এই কথা শোনার পর ছেলেটা তার সঙ্গীদের ডাক দেয়, আর তখনই ঝোপের আড়াল থেকে শত শত মানুষ বেরিয়ে আসে। প্রত্যেকের চোখে ভয় আর শরীরে আঘাতের চিহ্ন। জাগুয়ার বুঝতে পারে তাদের সাথে ভয়ানক কিছু হয়েছে। সে জিজ্ঞেস করতে গেলে ফ্লিন্ট স্কাই তাকে বাধা দিয়ে ফিরে আসতে বলে। সেই আদিবাসীরা চলে যাওয়ার পর জাগুয়ার আর তার দল শিকার নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে জাগুয়ারের বাবা খেয়াল করেন তার ছেলের মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি বলেন, আমি তোমাকে ওদের সাথে কথা বলতে এজন্যই থামিয়েছিলাম, কারণ ওই মানুষগুলোর ভেতরে গভীর একটা ভয় বাসা বেঁধেছিল। আর ভয় এটা একটা অসুখের মতো, এক মানুষের কাছ থেকে আরেক মানুষের আত্মায় ছড়িয়ে পড়ে। মনে রেখো বাবা, এই ভয় নামের অসুখকে কখনো নিজের কাছে আসতে দিও না, কারণ এই ভয় তোমাকে যেমন শেষ করে দিবে তেমনি শেষ করে দিবে তোমার চারপাশের মানুষের আত্মাকেও, যারা তোমার সবচেয়ে আপনজন। এরপর তারা নিজেদের গ্রামে ফিরে আসে। ছোট্ট কিন্তু সুখী একটা গ্রাম। সবাই মিলে হাসি খুশি ভাবে দিন পার করে। আসলে এই গোত্রের সবাই একে অপরকে নিজেদের পরিবার মনে করত, আর সবাই মিলেমিশে সুখেই বাস করছিল। এখানে আমরা জাগুয়ারের পরিবারকে দেখতে পাই, যেখানে তার গর্ভবতী স্ত্রী 7 এবং তার একমাত্র ছেলেকে নিয়ে জাগুয়ারও বেশ সুখেই বসবাস করছিল। রাত হলে তাদের গোত্রের এক প্রবীণ ব্যক্তি সবাইকে নিয়ে বিভিন্ন ধরনের গল্পের আসর বসায়। মূলত এটাই ছিল তাদের বিনোদনের প্রধান মাধ্যম। কিন্তু জাগুয়ার পাও সকালের সেই আদিবাসীদের ভয়ানক দৃশ্য এখনো ভুলতে পারেনি। তার ভেতরে কেমন যেন অদ্ভুত ভয়ানক অনুভূতি হচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল কোনো ভয়ানক বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। গল্পের আসর শেষ করে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে চলে যায়, কিন্তু সেই রাতেই ঘুমের মধ্যে জাগুয়ার দেখতে পায় সেই আদিবাসী লোকটি নিজের পেট কেটে হৃৎপিণ্ড বের করে নিজের হাতে নিয়ে জাগুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। সে বলছে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে সবাই এখান থেকে পালিয়ে যাও। এমন ভয়ানক দুঃস্বপ্ন দেখে জাগুয়ার ভীষণ ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখতে পায় যে ভোর হয়ে গেছে, তাই সে বাইরে বেরিয়ে আসে। আর অন্যদিকে দেখা যায় ভয়ঙ্কর জিরো উলফ নামের এক আদিবাসী ডাকাতের দল তাদের পুরো গ্রামকে ঘিরে ফেলেছে। তাদের এক হাতে ছিল জ্বলন্ত মশাল আর অন্য হাতে ছিল ধারালো অস্ত্র। তাদের লিডার সবাইকে ইশারা করে চারদিকে ছড়িয়ে পড়তে বলে এবং সবার উপর আক্রমণ করতে বলে। এই কাহিনী জাগুয়ার দেখে ফেলে আর দ্রুত তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জাগুয়ারের মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক তার পরিবারকে বাঁচাতে হবে। সেখান থেকে কিছু দূরে জাগুয়ার তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটা পরিত্যক্ত কুয়ার দিকে যায়। সেই কুয়োতে পানি ছিল না বহুদিন। কুয়োর কাছে পৌঁছে সে তাড়াহুড়ো করে একটা দড়ি দিয়ে তার স্ত্রী এবং সন্তানকে সেই কুয়োর মধ্যে নামাতে শুরু করে। প্রতিটা সেকেন্ড যেন এক
যুগের সমান লাগছিল। আর এইদিকে ততক্ষণে সেই ভয়ানক আদিবাসীর দল এসে পুরো গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে। সবাই ঘুমের মধ্যে থাকায় প্রতিরোধ করার বিন্দুমাত্র সুযোগ পায়নি। ফলে তারা সবাইকে ভয়ানকভাবে মেরে কাবু করতে থাকে এবং হাত পা বেঁধে বন্দী করতে থাকে। তবে যারা বেশ শক্তিশালী ছিল তারাও পাল্টা আক্রমণ করতে থাকে। ঠিক এই সময়ই একজন আদিবাসী জাগুয়ারকে দেখে ফেলে এবং তার দিকে দৌড়ে আসতে শুরু করে। তবে তার স্ত্রী সেভেন এখনো মাটি থেকে অনেকটা উপরে ছিল। তখন সেই আদিবাসী জাগুয়ারের ওপর আক্রমণ করলে দড়ি তার হাত থেকে ছুটে যায় এবং তার প্রেগনেন্ট স্ত্রী সোজা মাটিতে গিয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে গভীরতা খুব বেশি না হওয়ায় তার স্ত্রী এবং সন্তানের বড় কোনো ক্ষতি হয় না। এখানে সেই আদিবাসী সেভেনকে কুয়োর মধ্যে দেখে ফেলে এবং সে এবার কুয়োর মধ্যে নামতে যায়, কিন্তু জাগুয়ার তার হাতের অস্ত্র দিয়ে সেই আদিবাসীর থোতা ফাটিয়ে সেখানেই মেরে ফেলে। কিন্তু সময় নষ্ট করার মতো অবস্থা নেই। গ্রামের অন্য প্রান্তে তখন উলফ আর তার লোকেরা পুরো গোত্রটাকেই তছনছ করে দিচ্ছে। জাগুয়ার কুয়োর ভেতরে উকি দিয়ে স্ত্রীকে বলে, আমাকে যেতে হবে, আমাদের মানুষদের বাঁচাতে হবে। কিন্তু স্ত্রী জাগুয়ারকে তাদেরকে ছেড়ে যেতে নিষেধ করে। জাগুয়ার তখন তাকে আশ্বস্ত করে বলে, তুমি এখানেই থাকো, আমি ফিরে আসবো, কথা দিচ্ছি। এটা বলে সে তার স্ত্রী থেকে বিদায় নিয়ে কুয়োর রশিটি একটি পাথরের সাথে বেঁধে তার গ্রামের দিকে যায়। সেখানে গিয়ে সে ওই আদিবাসীদের উপর আক্রমণ করে। সে ওই আদিবাসীদের মেরে হাড়গোড় ভেঙে দিচ্ছিল। সে দেখে একজন ডাকাত তার বাবাকে মারতে যাচ্ছে। সে এক লাফে গিয়ে সেই আদিবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার বাবাকে বাঁচায়। কিন্তু তখনই পেছন থেকে এক ভয়ানক মিডোলাই নামের আদিবাসী ঝাঁপিয়ে পড়ে জাগুয়ারের ওপর। শুরু হয় তীব্র হাতাহাতি। জাগুয়ার শক্তিতে তার চেয়ে গিয়েছিল, সে তাকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই ওই আদিবাসী লিডার উলফ এসে জাগুয়ারকে এমনভাবে পেঁচিয়ে ধরে যে জাগুয়ার এবার তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে আর সেও অবশেষে তাদের হাতে বন্দী হয়। তখন মিডোলাই নামের সেই ভয়ানক আদিবাসী রাগে ফেটে পড়ে। সে জাগুয়ারকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু উলফ তাকে থামিয়ে দিয়ে বলে, আমার ওকে লাগবে, ওকে মারবি না। বাকি সবাই প্রাণপণ লড়ে যাচ্ছিল, কিন্তু ডাকাতের সংখ্যা ছিল অনেক বেশি। একে একে গোত্রের সবাইকে বন্দী করে ফেলা হয়। এসব দেখে জাগুয়ারের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তাই সে তার বাবার দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে বলে ওঠে, আমাকে মাফ করে দিও বাবা, আমি আমার গোত্রকে রক্ষা করতে পারিনি। আর এই কথাটাই শুনে ফেলে মিডোলাই। সে বুঝতে পারে ফ্লিন্ট স্কাই তার বাবা। সে জাগুয়ারকে মারতে পারেনি, কিন্তু তার মনের আগুন নেভাতে চাইল অন্য উপায়ে। সে উলফের কাছে অনুমতি চায় তার বাবাকে মারার জন্য, আর লিডার অনুমতি দিলে সে জাগুয়ারের চোখের সামনেই তার বাবার গলায় ছুরি চালিয়ে দেয়। নিজের চোখের সামনে বাবার এই মৃত্যু দেখে জাগুয়ার যেন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। এরপর মিডোলাই জাগুয়ারের সামনে বসে তাকে বলে, আমি যদি সুযোগ পাই তাহলে তোকেও এভাবেই কেটে ফেলবো। এটা বলে সে জাগুয়ারের মাথায় কষে এক বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সবাইকে মেরে বন্দি করে একটা লম্বা বাঁশের সাথে এক লাইনে বেঁধে ফেলা হয়। সেই সাথে গোত্রের সব মেয়েদেরকে নিয়ে রেপ করতে থাকে। জাগুয়ারের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে সহ তার পুরো গ্রামবাসীদের তারা বন্দি করে নিয়েছে, আর সবাই খুব খারাপভাবে জখম হয়ে গিয়েছে। জাগুয়ার সেই কুয়োর দিকে তাকিয়ে তার স্ত্রী সন্তানের খোঁজ করতে থাকলে এই কাহিনী ওই আদিবাসী লিডারের ছেলে লিফ দেখে ফেলে। জাগুয়ারকে এমনভাবে ওই দিকে তাকিয়ে থাকতে দেখে লিফের মনে সন্দেহ জাগে। সে অস্ত্র হাতে কুয়োর দিকে এগিয়ে যায় আর তাদের এক সহযোদ্ধাকে সেখানে মরে পড়ে থাকতে দেখে। আর সেই সাথে সে কুয়োর মধ্যে একটি দড়ি দেখতে পায়, আর সেও বুঝে যায় এই কুয়োর মধ্যে হয়তো কেউ নেমেছে। ভয়ে জাগুয়ারের শ্বাস যেন সেই মুহূর্তে থেমে যায়। লিফ কুয়োর ভেতরে উকি দেয়, কিন্তু জাগুয়ারের স্ত্রী আগেই আওয়াজ পেয়ে ছেলেকে নিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তাই ডাকাতটা কিছুই দেখতে পায় না, কিন্তু সে ওই দড়ি উপর থেকে কেটে দেয় যাতে কেউ উপরে উঠে আসতে না পারে, যেটা কিনা জাগুয়ার উপরে একটা পাথরের সাথে বেঁধে রেখেছিল, যাতে বিপদের সময় তার স্ত্রী উপরে উঠে আসতে পারে। ডাকাতরা এবার তাদের লিডারের আদেশে বন্দীদের নিয়ে রওনা দেয় তাদের শহর স্টোন সিটির দিকে। কিন্তু তারা শুধু যুবক যুবতীদেরকেই বন্দী করেছিল। ছোট শিশুরা তাদের কোনো কাজের না হওয়ায় চলতে থাকা গ্রামের ভেতরেই ফেলে রাখা হয়। জাগুয়ারের গর্ভবতী স্ত্রী তখনও ছোট ছেলেকে আঁকড়ে ধরে বসেছিল সেই অন্ধকার কুয়োর গভীরে, এই আশায় চেয়ে তার স্বামী ফিরে আসবে তাদেরকে উদ্ধার করতে। কিন্তু জাগুয়ার তখন বন্দী, মাইলের পর মাইল দূরে চলে যাচ্ছে তার থেকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর জাগুয়ার দেখতে পায় সেই অচেনা গোত্রের ছেলেটাকে, যে তাদের মাছ দিয়েছিল। মানে উলফের ডাকাতরা তার গোত্রকে বন্দী করে ফেলেছিল। উলফ দেখতে পায় তার ছেলে মারাত্মক আঘাত পেয়েছে, চোখ দিয়ে কিছুই দেখতে পারছে না। তাই সে তার চাকু দিয়ে তার ছেলের চামড়া কেটে জমাট বাঁধা রক্ত বের করে দেয় আর সামনে এগিয়ে যেতে বলে। মানে বুঝতেই পারছো এরা কি ভয়ানক লেভেলের আদিবাসী। কিছু দূর আগানোর পরেই একজন খুব খারাপভাবে
ভীষণভাবে জখম ছিল, তাই সে আগাতে পারছিল না। পিপাসায় আর প্রচন্ড রক্তক্ষরণে প্রাণ প্রায় বের হয়ে গিয়েছিল, কিন্তু মিডোলাই নামের ওই আদিবাসী ওই লোকটার কাটা জায়গায় তার লাঠি ঢুকিয়ে দেয় আর সেখান থেকে উঠে তাকে হাঁটার জন্য বলে। জাগুয়ার তাকে সাহায্য করতে চাইলে সে জাগুয়ারকেও মারতে থাকে। এভাবেই নদী বন জঙ্গল পার করে তারা তাদের গ্রাম থেকে বেশ দূরে পাহাড়ের ঢালে এসে পড়ে। পাহাড়ের এক পাশে খাড়া পাথরে দেয়াল, আর অন্য পাশে শত শত ফুট গভীর খাদ। একটু পা পিছলালেই সরাসরি মৃত্যু। জাগুয়ার আর তার সঙ্গীরা সেই পথ ধরে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হাঁটছিল। একটা মাত্র বাসের সাথে সবাইকে এক লাইনে বেঁধে রাখা হয়েছে, তাই যে কেউ একজন পড়লে বাকিদেরও টেনে নিয়ে যাওয়ার ভয় ছিল। আর ঠিক সেটাই হলো। সেই আহত আদিবাসী লোকটির পা পিছলে গেলে সে হুড়মুড়িয়ে খাদের দিকে পড়তে শুরু করে, আর বাঁশের বাঁধনের কারণে তার সাথে তার পাশের বন্দীরাও পড়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে অনেকে ঝুলছিল শত শত ফুট গভীর সেই খাদের কিনারায়। তখন সেখানে সেই ভয়ানক আদিবাসী এসে বলে, যদি সে নিচ থেকে উঠে আসতে পারে তাহলে সে বেঁচে থাকবে, নয়তো তাকে মরতে হবে। তবে তারা জান প্রাণের মায়ায় নিজেদের সর্বস্ব শক্তি দিয়ে উপরে উঠে আসে। কিন্তু মিডোলাই তার হৃদয় ছিল চরম নিষ্ঠুরতা। যে সবচেয়ে বেশি আহত, যার পক্ষে এক পাও হাঁটা সম্ভব নয়, কোনো সংকোচ না করে সে ওই বন্দীকে এক ধাক্কায় সরাসরি খাদে ফেলে দেয় আর জাগুয়ারকে বলে, এভাবেই তাদের সবাইকে এক এক করে শেষ কর। ওই লোকের চিৎকার শুনে তাদের লিডার উলফ যখন জানতে পারে যে মিডোলাই তাদের মধ্যে একজনকে মেরে ফেলেছে, তাই সে চাকু বের করে শেষবারের মতো মিডোলাইকে সতর্ক করে দেয় যেন সে আর একজনকেও অনুমতি ছাড়া হত্যা না করে, আর যদি সে দ্বিতীয়বার এমন করে তাহলে তাকেই কেটে ফেলা হবে। এখানে এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে তারা এদের ধরে নিয়ে গিয়ে আসলে করবেটাই কি? আসলে তাদের ধরে আনা হয়েছে জীবন্ত শিরোচ্ছেদ করে দেবতাকে উৎসর্গ করে বলি দেওয়ার জন্য। এরপর তারা আবারও আগানো শুরু করে। এরপর আস্তে আস্তে দিন শেষ হয়ে রাত নেমে আসে। ওদিকে ওই অন্ধকার রাতে জাগুয়ারের স্ত্রী তার সন্তানকে বুকে নিয়ে সারাদিনের ক্ষুধা আর তৃষ্ণায় সেখানেই ঘুমিয়ে পড়েছে। ডাকাতরা জঙ্গলের একটা জায়গায় থেমে সেখানেই রাতটা পার করার সিদ্ধান্ত নিল, কারণ রাতের বেলায় জঙ্গলে বিষাক্ত প্রাণী বের হয়, যেটা বিপদের কারণ হতে পারে। সেখানে ওই আদিবাসীদের লিডার উলফ তার ছেলে লিফের কাছে যায় আর তাকে বলে, আমি জানি আমার গোত্রে ইতিমধ্যে অনেক শত্রু বেড়ে গেছে, তাই সে তার একটি চাকু তার ছেলেকে দিয়ে বলে, আমি যদি মারা যাই তাহলে তুমি হবে আমাদের গোত্রের পরবর্তী লিডার। এটা বলে সে তার ছেলেকে রেস্ট নিতে বলে এবং সেখান থেকে চলে যায়। এদিকে জাগুয়ারের গোত্রের সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে তারা বেঁচে থাকবে কিনা। সেখানে একজন বলে, এই আদিবাসী গোত্রের মধ্যে মায়াদহ বলতে কিছুই নেই, এরা আমাদেরকে হত্যা করার জন্যই ধরে এনেছে। আর এই সবকিছু শুনে জাগুয়ার আকাশের দিকে তাকিয়ে বলে, মুক্তি খুবই নিকটে। পরদিন সকালে ডাকাতরা আবার চলা শুরু করে। জঙ্গল পার হয়ে তারা অন্য একটি গ্রাম দিয়ে পার হচ্ছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তে বিশাল একটি গাছ ভেঙে তাদের উপর পড়তে থাকে। জাগুয়ার সবাইকে টেনে সামনে নিতে থাকে, আর অল্পের জন্য তারা বিশাল এই গাছের নিচে চাপা পড়া থেকে বেঁচে যায়। আসলে এটা আর গ্রাম নেই, শুধু ছায়ের স্তূপ। ভয়ানক এক মহামারীর কারণে এই গ্রামটি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, আর সেই ধ্বংসস্তূপের মাঝে তারা দেখতে পায় সেখানে শুধু একটি মাত্র মেয়ে বেঁচে আছে। ছোট্ট মেয়েটি তার মায়ের লাশের পাশে বসে অঝরে কাঁদছিল। তারা ওই মেয়েটির কাছে আসলে সেই মেয়েটি উঠে দাঁড়ায় এবং তাদের সাথে যেতে চায়, কিন্তু তারা দেখতে পায় এই মেয়েটি নিজেও মহামারীতে আক্রান্ত, আর যদি এই মেয়েটি তাদের কাউকে ছুঁয়ে দেয় তাহলে তাদের গোত্রেও এই মহামারী ছড়িয়ে পড়বে। সেখানে একজন আদিবাসী মেয়েটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর তারপর ঘটল এক অদ্ভুত ঘটনা। মেয়েটার চোখ যেন হঠাৎ অন্যরকম হয়ে গেল। মায়ের মৃত্যু আর গোত্রের ধ্বংস, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে নিয়ে গিয়েছিল এক অন্য জগতে। এক ধরনের আধ্যাত্মিক চেতনা ভর করলো তার উপর। সে সেই আদিবাসীদের চোখে চোখ রেখে বলল, তোমাদের অত্যাচারের সময় শেষ হয়ে আসছে। জাগুয়ার আসবে আর তোমাদের এই নির্দয় নিষ্ঠুর দুনিয়াকে ধুলোয় মিশিয়ে দেবে, আর সেই সাথে তোমাদের রাজত্বও শেষ হয়ে যাবে। সে তোমাদের শেষ করবে, সে তোমাদের মাঝেই আছে। তার এই কথা শুনে মনে মনে তারা ভয় পেলেও তারা সামনে এগোনো শুরু করে। আসলে তারা মনে করেছিল মেয়েটি তার অসুখের কারণে ভুলভাল বলছে, আর জাগুয়ার তো তারা নিত্যদিনই মেরে খেয়ে ফেলে। কিন্তু মেয়েটি আসলে কোন জাগুয়ারের কথা বলছে এটি তারা এখনো বুঝতে পারেনি। এভাবে তারা মাইলের পর মাইল বন জঙ্গল পাড়ি দিয়ে অবশেষে তারা তাদের শহর স্টোন সিটিতে এসে পৌঁছায়। এখানে দেখা যায় জাগুয়ারের গ্রামবাসীদের মতো আরো বহু গ্রামবাসীদের ধরে আনা হয়েছে এবং তাদের কৃতদাস বানিয়ে রাখা হয়েছে, আর সবাইকে দিয়ে চুন উত্তোলনের কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই বিষাক্ত চুনের কারণে প্রায় সবাই মারাত্মক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে। তবে তাদের সেখানে না রেখে আরো সামনে নিয়ে যাওয়া হয়।
এবার তারা শহরের মাঝখানে এসে পৌঁছায়। সেখানে তারা অনেক ভয়ানক ভয়ানক কসাই দেখতে পায়। প্রচন্ড খরার কারণে গাছপালা সব শুকিয়ে গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে, কৃতদাসগুলো খাবারের অভাবে শুকিয়ে মরার উপক্রম হয়ে গিয়েছে। জাগুয়ার আর তার সঙ্গীরা এই দৃশ্য দেখে তাদের আত্মার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। তারা কখনো গ্রামের বাইরে বের হয়নি। এই শহর, এই পাথরের দালান, এই কৃতদাসদের কষ্ট সব তাদের কাছে একেবারে অচেনা এক দুঃস্বপ্নের জগতের মতো ছিল। ক্ষমতার দম্ভে এই সভ্যতা নিজেই নিজের ভেতর থেকে ধসে পড়ছিল। এভাবে কিছু দূর যাওয়ার পরে ছেলেদের আলাদা করে গায়ে নীল রং মাখিয়ে দেয়া হয়। আর এই রং মাখানোর মানে হচ্ছে তারা এখন আর সাধারণ মানুষ নয়, তারা দেবতার সম্পত্তি। আর মেয়েদের অন্য সম্প্রদায়ের কাছে বিক্রি করা হয়। এখানে নারীদের কেনা হচ্ছিল দাসী বানানোর জন্য। সেখানে ওই আদিবাসী লিডার জানায়, এবার আমাদের চড়া দাম দিতে হবে, আর এই ডিল করবে আমার ছেলে লিফ। সেখানে মেয়েদের নিলামে তুলে একটা একটা করে দাম হাঁকিয়ে বিক্রি করে দেয়া হয়। চোখের সামনে নিজেদের মা বোন আর স্ত্রীদের বিক্রি হয়ে যেতে দেখছিল তারা, কিন্তু কিছুই করার ছিল না। অন্যদিকে গায়ে রং মাখিয়ে ছেলেদের আরো সামনে নিয়ে যাওয়া হয়, কারণ তাদের জন্য অপেক্ষা করছিল আরো ভয়াবহ এক পরিণতি। আরো সামনে আগানোর পর তারা এসে পৌঁছায় শহরের মূল স্থানে, যেখানে চারপাশে অসংখ্য মানুষের মাথা কেটে তারা ঝুলিয়ে রেখেছে। সেখানে সবাই কাটা মাথার রক্ত দিয়ে বাচ্চাদের গায়ে লাগিয়ে আশীর্বাদ নিতে থাকে। আর চারপাশে ভয়ানক সব হিংস্র মানুষ তাদের চিবিয়ে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। মানে এবার তাদেরকে বলি দেয়া হবে। মায়া পুরোহিতদের বিশ্বাস ছিল এই অনাবৃষ্টি, এই মহামারী আর এই দুর্দশা সব দূর হবে তখনই যদি দেবতাদের যথেষ্ট শক্তিশালী রক্তের বলি দেয়া হয়। আর সেই বলির জন্যই এই শক্তিশালী মানুষগুলোকে ধরে আনা হয়েছে। তাদেরকে নিয়ে যাওয়া হয় শহরের কেন্দ্রে থাকা সেই বিশাল পিরামিডের দিকে। বন্দীদের সেই পিরামিডে ওঠানো হয়। সেই টেম্পলে দেখা যায় এই সম্প্রদায়ের রাজা ও তার পরিবারকে। মূলত তার নির্দেশেই এই সম্প্রদায় মানুষের বলি দিয়ে থাকে। এই বলিদান তাদের কাছে পবিত্র, আনন্দময়। ওই টেম্পলের উপরে আমরা এক ভয়ানক জল্লাদ আর তাদের ধর্মের পুরোহিতকে দেখতে পাই। সেখানে উলফ এসে তার হাতের রক কেটে মন্দিরে আগে নিজের রক্ত ঢেলে পবিত্র করে, আর তারপর ধরে আনা সবাইকে তুলে দেয় জল্লাদের হাতে। জাস্ট একবার চিন্তা করে দেখো, চোখের সামনে এরকম নির্মম বলিদান দেখে তাদের মনের অবস্থা কেমন হতে পারে। একে একে জাগুয়ারের সঙ্গীদের বলিদান শুরু হলো। পুরোহিত জ্যান্ত মানুষের বুক ছিঁড়ে হৃৎপিণ্ড বের করে নেয়, আর তারপর এক কোপে তার মাথাটা কেটে সেটা ফেলে দেয় নিচে থাকা হাজার হাজার হিংস্র প্রজাদের দিকে। নিচের মানুষেরা চিৎকার করে আনন্দ প্রকাশ করছিল, আর তারা সেই কাটা মাথাগুলো নিজেদের জালে ধরে নিতে থাকে। আর যে এই কাটা মাথা ধরতে পারবে সেই হবে এই সম্প্রদায়ের বিশেষ ব্যক্তি। ভাবা যায় এরা কি ভয়ানক জিনিস। এরা আসলে মানুষের বিবেক হারিয়ে ফেলেছিল। একে একে 4-5 জনকে এভাবেই বলি দেওয়ার পরে এবার আসে জাগুয়ারের পালা। জাগুয়ার নিজের চোখের সামনে এসব দেখেও ভয় না পেয়ে শান্ত হয়ে তার স্ত্রী আর সন্তানের কথা মনে করতে থাকে, আর মনে মনে বলতে থাকে জাগুয়ারকে কেউ শেষ করতে পারবে না। আসলে জাগুয়ারের থেকে পুরুষদের অনেক কিছু শেখার আছে। জীবনে এরকম করুণ মুহূর্তেও নিজের স্ত্রী সন্তানের কথা ভেবে যাচ্ছে। যাই হোক, তারা যখন ছুরি ওঠায় জাগুয়ারকে বলি দেওয়ার জন্য, ঠিক ওই সময় সম্পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। দিনের পরিষ্কার আকাশে হঠাৎ অন্ধকার নেমে আসে, তাই তারা বলি বন্ধ করে দেয় আর আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সূর্যগ্রহণ কেটে যায়, আবার রোদ ফুটে ওঠে আকাশে। তাদের মতে সূর্যগ্রহণ মানে সৃষ্টিকর্তা তাদের বলিদান পেয়ে খুশি হয়ে গেছে। পুরোহিত তখন উঁচু গলায় ঘোষণা দিলেন, আমরা দেবতার তৃষ্ণা মিটিয়ে দিয়েছি, এখন তিনি আমাদের সমস্ত কষ্ট দূর করে দেবেন। খরা শেষ হবে, মহামারী থেমে যাবে, তাই এই বছর আর কোনো বলিদান দরকার পড়বে না। তাই তারা জাগুয়ারকে ছেড়ে দেয়, আর লিডার উলফকে বলা হয় কোথাও নিয়ে গিয়ে তাদেরকে ছেড়ে দিতে। কিন্তু সেই আদিবাসী লিডার উলফ তাদের ধরে একটি ফাঁকা মাঠে নিয়ে আসে। মাঠের শেষ মাথায় ছিল সারি সারি ভুট্টার ক্ষেত। তাদের সবার হাতের বাঁধন খুলে দেয়া হয়। উলফ বন্দীদের সামনে দাঁড়িয়ে বলে, ওই ক্ষেত পর্যন্ত যে পৌঁছাতে পারবে সে সারা জীবনের জন্য মুক্ত। কিন্তু এটা বলে সে তার বড় বড় সব হাতিয়ার বের করতে থাকে। মাঠের অপর প্রান্তে লিডার তার ছেলেকে পাঠিয়ে দেয়, যদি কেউ দৌড়েও পার হয়ে যায় যাতে তার ছেলে তাকে খতম করে দেয়। এবার দুজন দুজন করে ছেড়ে দেয়া হয় মাঠ পার হওয়ার জন্য। যেই তারা দৌড় শুরু করে, পেছন থেকে বিষাক্ত তীর আর ধারালো বর্ষা ছুঁড়ে মারলে একে একে দুজনেই সেই তীর আর বর্ষা গেথে মারা যায়। উলফ আর তার সঙ্গীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল পুরো দৃশ্যটা, যেন এটা কোনো উৎসব। জাগুয়ার তার আগের সব বন্দীদের পরিণতি দেখেছে। সে জানে সোজা দৌড়ালে মৃত্যু নিশ্চিত। তার মাথায় তখন একটাই চিন্তা, বাঁচতে হবে, স্ত্রীর কাছে ফিরতে হবে। সে প্রতিজ্ঞা করেছে। উলফের লোকেরা যখন তাকে ছেড়ে দিল, জাগুয়ার সোজা না দৌড়ে শুরু করলো আঁকাবাঁকা ভাবে দৌড়ানো। একবার বায়ে তো একবার ডানে। পেছন থেকে তীরের বৃষ্টি এলো, সে সেগুলো এড়িয়ে যাচ্ছিল প্রতিবার। উলফের লোকেরা অবাক হয়ে গেল, কিন্তু তখনই উলফ এসে একটি বর্ষা মারে,
আর সেটা গিয়ে জাগুয়ারের পাঁজরে বিঁধে যায়। ব্যথায় কুকড়ে সে ধপ করে পড়ে যায় ভুট্টার ক্ষেতের একেবারে শেষ প্রান্তে। মাটিতে পড়ে থাকতে দেখে লিফ যখন জাগুয়ারকে জবাই করতে আসে তখন পেটে ঢুকে থাকা তীরের ফলা ভেঙে সে লিফের গলার মধ্যেই ঢুকিয়ে দেয় আর সেখান থেকে উঠে ভুট্টা ক্ষেতের মধ্যে দৌড় লাগায়। দূর থেকে নিজের ছেলেকে এভাবে মাটিতে পড়ে ছটফট করতে দেখে উলফ দৌড়ে তার ছেলের কাছে আসে, কিন্তু সে দেখতে পায় জাগুয়ার ইতিমধ্যেই তার ছেলেকে শেষ করে দিয়েছে। প্রচন্ড রাগে সে ফুঁসতে থাকে। সে কসম খেল। এরপর সে তার দেয়া চাকু হাতে নিয়ে তার দলসহ ভুট্টা ক্ষেতের ভেতরে ছুটতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে ভুট্টার ক্ষেত পেরিয়ে জাগুয়ার হোঁচট খেয়ে এমন একটা জায়গায় এসে পড়ে যেটা দেখে যে কারো রক্ত জমে যাবে। এটা ছিল বিশাল লাশের স্তূপ। পিরামিডের উপর যাদের বলি দেয়া হয় তাদের হাজার হাজার মাথা কাটা দেহ এখানে এনে ফেলা হয়। পচা গন্ধ, মাছির ভনভন, মানে বুঝতেই পারছো কি ভয়ানক অবস্থা। জাগুয়ার কোনো মতে সে পচা লাশের স্তূপ থেকে উঠে আবারও দৌড়ানো শুরু করে। পেছনে সেই উলফ তার দলবল নিয়ে ধেয়ে আসতে থাকে। জঙ্গলের ভেতর চলে আসলে জাগুয়ার একটু রেস্ট নেওয়ার জন্য একটি গাছের উপর উঠে শুয়ে পড়ে। আসলে তার পেটের ভেতর তীর বেঁধে থাকায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল আর এই কারণে সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। সেখানে তার এই রক্ত গড়িয়ে গাছের পাতা বেয়ে নিচে পড়তে থাকে আর এক ফোঁটা রক্ত সেই আদিবাসীদের একজনের পিঠে পড়ে যায়। তবে তারা কিছু বুঝতে পারে না আর সেখান থেকে চলে যায়। কিন্তু জাগুয়ার এবার পিছনে ফিরলে দেখতে পায় তার সামনে একটা আসল জাগুয়ারের বাচ্চা বসে আছে। আর যেহেতু বাচ্চা আছে তার মানে তার মাও এখানে আছে। পেছনে ফিরতেই বিশাল এক জাগুয়ার তার উপর আক্রমণ করে বসে। ফলে সেই গাছ থেকে লাফ দিয়ে সে আবারও দৌড়াতে শুরু করে। আর এই দিকে তারা একজনের পিঠে রক্ত দেখে বুঝে যায় জাগুয়ার আসলে গাছের উপরে রয়েছে। ফলে তারা আবার ওই দিকে যাওয়া শুরু করে। তবে ভুল করে একজন জাগুয়ারের সামনে পড়ে যায় আর সেই জাগুয়ার তার ওপর আক্রমণ করে বসে। নিমিষে তাকে কামড়ে সেখানে মেরে ফেলে। তবে বাকিরা সেখানে চলে আসে আর বর্ষা বল্লম দিয়ে সেই জাগুয়ারকে হত্যা করে। এই ভয়ানক কাহিনী দেখে তাদের মধ্যে একজন বলে, জাগুয়ার পাও আসল জাগুয়ারের থেকেও দ্রুত দৌড়াচ্ছিল। আর সেই মেয়েটাও বলেছিল জাগুয়ার আসবে আর তোমাদের সবাইকে মেরে ফেলবে, তাই সে তাদেরকে সামনে যেতে বারণ করে। কিন্তু উলফ বলে সে প্রচন্ড ভয় পেয়ে আছে, তাই সে এভাবে দৌড়াচ্ছে। সে তার ছেলের হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বে। তাই সে বাকি লোকদের নিয়ে আবারও দৌড়াতে শুরু করে। এদিকে জাগুয়ার বিভিন্ন গাছের ছাল তুলে নিয়ে সেগুলো চিবিয়ে ক্ষতস্থানে লাগিয়ে আগে রক্ত পড়া বন্ধ করে শরীরের শক্তি জোগাড় করতে থাকে। এদিকে খুঁজতে খুঁজতে দিন শেষ হয়ে রাত নেমে আসে এবং আবারও সে একটা গাছের উপরে আশ্রয় নেয়। অন্যদিকে দেখা যায় জাগুয়ারের স্ত্রী আর সন্তান এখনো সেই গুহায় আটকে আছে। সেখানে একটি ভাল্লুকের বাচ্চা এসে পড়ে গুহার মধ্যে। তাই সেভেন তার বাচ্চাকে সরিয়ে হাতে একটি পাথর তুলে নেয়। যদিও পশুটি একটি বাচ্চাই ছিল, কিন্তু সেও একজন মা, তাই নিজের সন্তানকে বাঁচাতে সে ওই ভাল্লুকের বাচ্চাটিকে হত্যা করে। পরের দিন সকালে সেই আদিবাসীগুলো জাগুয়ারকে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তারা একটি গাছের গায়ে জাগুয়ারের গায়ে লাগানো সেই নীল রং দেখতে পায়। তখন সেখানে একটি বিষাক্ত সাপ একজনকে কামড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই আদিবাসী বিষের যন্ত্রণায় সেখানেই মারা যায় আর বাকিরা সেই রং অনুসরণ করে সামনে এগিয়ে যায়। এরপর তারা জাগুয়ারকে দেখতে পায় এবং তাকে নিশানা করে বিষাক্ত তীর ছুটতে থাকে। তবে সে এই ভয়ঙ্কর আক্রমণ থেকে কোনো রকমে বেঁচে ফিরে আর এক দৌড়ে পাহাড়ের সীমানায় এসে পৌঁছায়। তার সামনে এখন দুইটা রাস্তা, হয় পাহাড় থেকে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করতে হবে, না হয় তাদের হাতে নিজে ধরা দিয়ে মৃত্যুবরণ করতে হবে। তবে সে প্রথম রাস্তাটাই বেছে নেয়, কারণ তাকে যেভাবেই হোক তার স্ত্রী সন্তানের কাছে পৌঁছাতে হবে। তাই সে ওই বিশাল উঁচু ঝর্ণার ওপর থেকে লাফ দেয় অতল গভীর পানির মধ্যে আর অবশেষে সে সাঁতরে কিনারায় উঠতে সক্ষম হয়। এদিকে উলফ ও তার লোকজন এসে সেখানে উপস্থিত হয়। তখন নিচ থেকে জাগুয়ার বলতে থাকে, যদি সাহস থাকে তাহলে নিচে নেমে আয়। আমি জাগুয়ার পাও, আমার জন্ম এখানেই আমার দাদা শিকার করেছে, আমার বাবা করেছে, আমিও করেছি, আর ভবিষ্যতে আমার ছেলেও করবে। তাই যদি বুকের পাটা থাকে তাহলে নিচে নেমে আয়। জাগুয়ারের এসব কথা শুনে সেখানে আরো একজন বলে ওঠে, এখানে গেলে আমাদের বিপদ হতে পারে, কারণ ওই মেয়েটি আমাদের ভবিষ্যৎবাণী করেছিল। এই কথা শুনতেই উলফ তার বুকে চাকু বসিয়ে দেয় আর সবাইকে বলে, আমরা সবাই নিচে ঝাঁপ দিব, আর যে বিশ্বাসঘাতকতা করবে সেই তার মতো মারা পড়বে। এবার তারা সবাই একে একে লাফ দিয়ে পাহাড় থেকে নিচে পড়তে থাকে। তাদের মধ্যে কয়েকজন নিচে থাকা পাথরের মধ্যে আঘাত লেগে মারা যায়। তবে যারা তখনও বেঁচে ছিল তারা উঠে জাগুয়ারের দিকে আগানো শুরু করে। এদিকে জাগুয়ার নিজের জঙ্গলে পা রাখতেই তার ভেতরে শক্তি চলে আসে, কারণ এটা তার জঙ্গল আর এই জঙ্গলের প্রতিটা গাছ, প্রতিটা পথ, প্রতিটা ফাঁদ সব তার মুখস্থ। তাই সে একে একে ফাঁদ পাতা শুরু করে। প্রথমে সে তার পুরো শরীর কাদায় মাখিয়ে নেয় আর ভীমরুলের একটি চাক ছুঁড়ে মারে সেই আদিবাসীদের দিকে। সেখানে হাজার হাজার ভীমরুলের কামড়ে তারা দিকবিদিক হয়ে পড়ে আর জীবন নিয়ে পালাতে শুরু করে। এবার জাগুয়ার কিছু বেলের কাঁটা তুলে নেয় এবং একটি বিষাক্ত ব্যাঙ ধরে সেই কাঁটার মাথায় ব্যাঙ থেকে বিষ লাগিয়ে দেয়।
তারপর সেখান থেকে একটা পাতা মুড়িয়ে একটি সরু নল বানিয়ে নেয় এবং চারদিকে বেশ কিছু জায়গা দৌড়ে কাদা লাগিয়ে দেয় যেন তারা সেই কাদা দেখে ভুল দিকে যায়। এরপর সে একটি ঝোপের মধ্যে বসে অপেক্ষা করতে থাকে তাদের আসার জন্য। এদিকে ভীমরুলের বিষে তাদের সবার অবস্থা খারাপ হয়ে পড়েছিল। সেই আদিবাসীরা ঠিকই জাগুয়ারের ফাঁদে পা দেয় আর সেই কাদামাখা দেখে ভুল দিকে যাওয়া শুরু করে। আর জাগুয়ার সেই বিষ মাখানো কাটা ফু দিয়ে এক আদিবাসীর পিঠে ছুঁড়ে মারে। অন্যদিকে দেখা যায় জাগুয়ারের স্ত্রী সেভেন রশিটি একটি পাথরে বেঁধে ছুঁড়ে মেরে উপরে ওঠার চেষ্টা করছে। তবে সে কিছু দূর উঠে আসলেও সে আবারও নিচে পড়ে যায় আর সেই সাথে সে পেটে প্রচুর আঘাত পায়। অন্যদিকে সেই ভীমরুল আর ব্যাঙের বিষে সেই আদিবাসী অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর জাগুয়ার যখন সেই লোকের কুঠারটা তুলে নিতে যাবে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় তার পুরনো শত্রু মিডোলাই, যে শুরু থেকেই জাগুয়ারকে মারার জন্য পায়তারা করছিল। এরপর দুজনেই দুজনের দিকে দৌড়ে আসতে থাকে। মিডোলাই জাগুয়ারের কপালে বাড়ি মেরে দেয়, কিন্তু জাগুয়ার ততক্ষণে কুঠারটা তুলে নিয়েছে। ঘুরে উঠে জাগুয়ার সেই কুঠার সজোরে চালিয়ে দেয় তার মাথায়। মিডোলাই মাটিতে লুটিয়ে পড়ে। এবার সে সামনে গিয়ে এসে তার মাথায় এক বাড়ি মেরে তার চ্যাপ্টার এখানেই ক্লোজ করে দেয়। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামা শুরু করে আর জাগুয়ারের তার স্ত্রীর কথা মনে পড়ে যায় যে এখনো কুয়োর মধ্যে বন্দী রয়েছে। তাই সে কুয়োর দিকে দৌড় শুরু করে, কিন্তু পেছন থেকে উলফও ছুটে আসছিল। সে এখনো হাল ছাড়েনি। আর এদিকে দেখা যায় পানি বৃদ্ধি পেতে পেতে কুয়োর মধ্যে জমা হতে শুরু করেছে। সেই সাথে দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ার কারণে সেভেনের পেটে লেবার পেইনও শুরু হয়ে গেছে। সেখানে জাগুয়ার চলে আসে আর সেভেন তাকে বলতে থাকে দ্রুত আমাদের এখান থেকে বাঁচিয়ে নাও। সে জানায় তার পেটে প্রচুর ব্যথা হচ্ছে, কিন্তু জাগুয়ার দেখতে পায় উলফ আরো দুজনকে নিয়ে তার দিকে ধেয়ে আসছে। তাই সে আবারও সেখান থেকে দৌড় দেয়। দুজন আদিবাসী কুয়োর মধ্যে সেভেনকে দেখে ফেললেও তারা তাকে না মেরে জাগুয়ারের পেছনে যায়। আর অন্যদিকে জাগুয়ার দৌড়াতে দৌড়াতে হঠাৎ উলফের সামনে এসে পড়ে। তবে সেখানে জাগুয়ার কিছু একটা দেখতে পায়, তাই সে আর দৌড় না মেরে সেখানেই থেমে যায়। আর তখনই উলফ তার বুকে তীর মেরে দেয়। তবে জাগুয়ার নিজের শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ায় আর উলফকে বলে, যদি সাহস থাকে তাহলে আমার গলা কেটে দেখা। এই কথা শুনে উলফ তার তীর ফেলে দিয়ে তার সেই চাকু বের করে আর জাগুয়ারের দিকে দৌড় শুরু করে। হঠাৎ তার পায়ে লেগে একটি দড়ি খুলে যায় আর মুহূর্তের মধ্যে কাঠের চারটে ভারী ধারালো বর্ষা ছিটকে এসে সোজা গিয়ে উলফের বুকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এটা ছিল সেই ফাঁদ যেটা দিয়ে তারা শুরুতেই একটি শূকর শিকার করছিল। উলফ জাগুয়ারের চোখের সামনে একটা জানোয়ারের মতো ছটফট করতে করতে মারা যায়। উলফ মরেছে, কিন্তু উলফের আরো দুজন সঙ্গী এখনো বেঁচে আছে। তারাও সেখানে চলে আসে। উলফের এমন ভয়ানক মৃত্যু দেখে তারাও ভয় পেয়ে যায়, কিন্তু বেঁচে ফিরতে হলে আগে জাগুয়ারকে মারতে হবে। তাই তারা জাগুয়ারকে ধাওয়া করে। অন্যদিকে নিচে তখন পানি প্রায় তার স্ত্রীর থুতনি পর্যন্ত, আর সেভেন তার পেটের ব্যথায় নিস্তেজ হয়ে পড়েছে। তবে সে তার শেষ শক্তি দিয়ে একটি পাথরের উপরে উঠে দাঁড়ায় আর তার কাঁধে তার ছেলেকে তুলে নেয়। এবার সে মানসিকভাবে প্রস্তুতি নেয় তার বাচ্চা প্রসব করার জন্য। আর এভাবেই এই বিপর্যয়ের পরিবেশে মারাত্মক কষ্ট সহ্য করে অবশেষে সে তার আরেকটি ছেলেকে পানির মধ্যে জন্ম দিতে সক্ষম হয়। এদিকে জাগুয়ার সহ তারা দুজন সমুদ্রের পাড়ে এসে পড়ে আর কিছু একটা দেখে তারা তিনজনে থেমে যায়। তারা একদম অবাক হয়ে সেই জিনিসটা দেখতে থাকে, কারণ তারা এমন কিছু দেখছে যা তারা পুরো জীবনে কখনো দেখেনি। আসলে এটা ছিল কলম্বাসের জাহাজ। কলম্বাস ইউরোপ থেকে তার দলবল নিয়ে জাহাজে করে রওনা দিয়েছিল অন্য মহাদেশ খোঁজার জন্য, কারণ তার মনে হতো ইউরোপ আর এশিয়া ছাড়াও পৃথিবীতে আরো মহাদেশ থাকতে পারে যেটা সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, আর সেখানে হয়তো মানুষের অস্তিত্ব রয়েছে। এভাবে সে হাজার হাজার মাইল প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অবশেষে একটি আমেরিকার সমুদ্র সীমানায় এসে পৌঁছায়, যেটা ছিল 1492 সালের 12 অক্টোবর। আর এভাবেই কলম্বাস আমেরিকা নামের একটি মহাদেশ আবিষ্কার করে। কলম্বাস সেই জাহাজ থেকে ছোট ছোট নৌকা দিয়ে সেই দুই আদিবাসী আর জাগুয়ারের দিকে আসতে থাকে। আর জাগুয়ার এই সুযোগে তার স্ত্রীর কাছে যায়। জাগুয়ার সেই কুয়োর দিকে তাকিয়ে দেখতে পায় তার স্ত্রী কাঁধে তার ছেলে আর অন্য হাতে সদ্য জন্ম নেওয়া তার নবজাতক সন্তানকে নিয়ে পানির মধ্যে দাঁড়িয়ে আছে। পুরো মুভির মধ্যে এই সিনটা ছিল সব থেকে স্পর্শকাতর ও আবেগঘন। আসলে এটা ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই। মুভির একদম শেষে জাগুয়ারের স্ত্রী তাকে জিজ্ঞেস করে আমরা কি তাদের সাথে যাব, কিন্তু জাগুয়ার পরিষ্কার করে জানিয়ে দেয় এই জঙ্গল আমার পূর্বপুরুষদের, আমার ছেলেরাও এখানেই শিকার করবে। এটা বলে তারা জঙ্গলের ভেতরে ঢুকে যায়। আর ইউরোপ থেকে আসা এই মানুষগুলো 1511 সালের দিকে এই ভূমিতে পা রেখেছিল। আর তাদের এই আসার মধ্য দিয়েই শুরু হয়েছিল মায়া সভ্যতার চূড়ান্ত
চূড়ান্ত পতনের যাত্রা। তাদের কাছে ছিল আধুনিক সব যন্ত্রপাতি আর অস্ত্র। এই মায়ান সম্প্রদায় তাদের সাথে যে পেরে উঠবে না এটাই স্বাভাবিক। এই মানুষগুলো শুধু এই জঙ্গল দখল করতে আসেনি, তারা এসেছিল পুরো এক সভ্যতাকে মুছে ফেলতে। আর এভাবেই আস্তে আস্তে পৃথিবীর ইউরোপিয়ান আর এশিয়ান মহাদেশের মানুষ আমেরিকা মহাদেশে আসা যাওয়া শুরু করে। আর ভাবা যায় আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আজকের আমেরিকা এই জায়গায়।